সালের 27শে মে নিজের জন্মদিনের ঠিক 5 দিন পরে আমাদের সবাইকে ছেড়ে চলে যান অনীক দত্ত। মৃত্যুর কারণ অনেক কিছুই হতে পারে, কিন্তু ছাদ থেকে পড়ে অদ্ভুতভাবে তার মৃত্যু আমাদের সবাইকে খুব নাড়িয়ে দিয়ে গেছে। এবং এই যে দীর্ঘ যাত্রায় আমরা যারা দর্শক, অনীক দত্তর ছবির দর্শক, তারা কি পেলাম তাই নিয়েই আমাদের আজকের সিনেলোচনার পর্ব। অনীক দত্ত এবং তার প্রত্যেকটি ছবির একটি সূক্ষ্ম আলোচনা। অ্যাকশন। নমস্কার বন্ধুগণ, আমি অর্ক অ্যান্ড টিডিওসির অর্ক। আজকে আমরা চলে এসেছি সিনেলোচনার 19 নম্বর এপিসোডে, এবং আজকে আমরা কথা বলবো অনীক দত্ত এবং তার ফিল্মোগ্রাফি নিয়ে। অনীক দত্ত একজন এমন পরিচালক যার মানব সত্তাটাও তার সিনেমার মধ্যে দিয়ে বারবার করে ফিরে আসে। এইরকম একজন মাপের পরিচালক সচরাচর এই যুগে পাওয়া খুব মুশকিল, কিন্তু তাকে আমরা পেয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি তাকে হারিয়ে ফেললাম। খুব অল্প ছবির মধ্যে দিয়েই তাকে হারিয়ে ফেললাম, যেটা খুবই দুঃখজনক। মানে একজন ভিউয়ার হিসেবে খুবই দুঃখজনক, একজন দর্শক হিসেবে খুবই দুঃখজনক, এবং একজন এমন ব্যক্তি যে অনীক দত্তর ছবি মনে প্রাণে পছন্দ করে তার জন্য আরও বেশি দুঃখজনক। হ্যাঁ, হয়তো তার সব ছবি ইকুয়ালি পছন্দ করি না আমি, কিন্তু যে ছবিগুলো পছন্দ করি সেগুলো অত্যন্ত বেশি পছন্দ করি, এবং সময়ের সাথে সাথে সেই ছবিগুলো ভেতরে গ্রো করতে করতে গেছে। তো তাই নিয়েই আমাদের আলোচনা। শুধু এটুকু মনে রাখা ভালো যে এমন একজন মানুষ, তিনি এত বেশিভাবে সত্যজিৎ রায়ের দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন যে সত্যজিৎ রায়ের যে লাইফস্টাইল, মানে যে ধরনের জীবন, সেটাও কিন্তু তার সঙ্গে কোথাও গিয়ে মিলেমিশে যায়। কারণ সত্যজিৎ রায়ও বিজ্ঞাপনের জগতে বহুকাল যুক্ত ছিলেন, এবং অনীক দত্তও বহুকাল বিজ্ঞাপনের জগতে যুক্ত ছিলেন, এবং মোস্ট অফ দ্য পিরিয়ড অফ টাইম হি ওয়াজ ডুইং অ্যাডস। তো মানে যতদিন না সিনেমা জগতে এসেছেন, মানে ওই সিনেমা জগতে উনি অনেক পরে এসেছেন, তার আগে উনি মূলত অ্যাড ফিল্মই বানাতেন। প্রথম ছবি উনি বানাচ্ছেন 2012 সালে। উনি 1960 সালে জন্মগ্রহণ করা একজন ব্যক্তি 52 বছর বয়সে এসে তার প্রথম ছবি তৈরি করছেন, এবং তার কারণ তার আগে উনি সেই সুযোগ বা সময়, বা উনি ওনার বিজ্ঞাপনের জগতেই হি ওয়াজ রিয়েলি স্যাটিসফাইড ইন দ্যাট জোন। কিন্তু তারপরে হঠাৎ করে প্রডিউসার পেয়ে এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে স্ক্রিপ্ট নিয়ে ঘুরতে ঘুরতে অবশেষে এমন একটা ছবি তিনি তৈরি করছেন, প্রথম ছবিতেই সেটা একটা কাল্ট ছবি তৈরি হচ্ছে। এবং আমার মনে হয় যে গত 25 বছরে যত বাংলা ছবি তৈরি হয়েছে, এমন কোনো ছবি যদি মানে থাকে যে ছবিটা আগামী 40 বছর 50 বছরও আমরা মনে রেখে দেব, সেই ছবিটা কিন্তু অনীক দত্তরই প্রথম ছবিটি, যার নাম ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যতের মধ্যে একটা নিজস্ব হিউমার আছে, একটা নিজস্ব স্টাইল আছে, যেটা ওই সময়ের যে একটা 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 যে একঘেয়েমি চলে এসেছিল বাংলা সিনেমার, সেটার থেকে কিন্তু অনেকটা ফ্রেশ, অনেকটা আলাদা। এবং অনীক দত্তর যে সত্যজিৎ রায়ের ইনফ্লুয়েন্সটা, সেটা কিন্তু সত্যজিৎ রায় যে ধাঁচের ছবি বানাতেন তার মধ্যে কিন্তু এই জিনিসটা অতটা ছিল না। কারণ সত্যজিৎ রায়ের মানে নিজস্ব মানে ছবি যদি আপনি দেখেন, আপনি দেখবেন ছবির মধ্যে একটা হিউম্যানিস্ট অ্যাপ্রোচ ছিল, তার মধ্যে কথায় কথায় হিউমার, চতুর পাঞ্চ লাইন এরকম কিন্তু অ্যাজ সাচ ছিল না। কিন্তু মানুষ সত্যজিৎ রায়, বা সত্যজিৎ রায় অ্যাজ আ রাইটার, তার মধ্যে কিন্তু এই চতুর পাঞ্চ লাইন বা হিউমার বা পান এর একটা প্রেজেন্স ছিল। তো সার্বিকভাবে হিউম্যান যে মানুষটা, যে মানে বিয়ন্ড দ্য ফিল্ম মেকার, মানুষ সত্যজিৎ রায়ের দ্বারা প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স ছিলেন অনীক দত্ত, এবং সেইটার একটা প্রভাব ভূতের ভবিষ্যতের প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত পাওয়া যায়। অনিন্দিতার চরিত্রটা বলছেন যে স্ক্রিপ্টটা তো ল্যাপটপের মধ্যে রয়েছে, তাহলে ল্যাপটপটা খুলি,
তখন পরমব্রত চরিত্রটা বলছেন খুলির মধ্যে সমস্ত কিছু জমা রয়েছে। তো এই যে একটা পান, যে ও বলছে ল্যাপটপটা খুলি আর ও বলছে খুলির মধ্যে সমস্ত কিছু জড়া রয়েছে, খুলি মানে মগজ, এইটার যে একটা দুটোর মধ্যে যে একটা সুন্দর পান তৈরি করা, বা একটা জায়গায় বলছেন আপনি খুব সুন্দর ফাঁক করতে পারেন, এই ফাঁক মানে রান্না করা, সেইটা আবার যে ব্রিটিশ সাহেব সে আবার অন্যভাবে ভাবছে। হ্যাঁ, সে ভাবছে ফাঁক। তো এইরকম এরকম ধরনের নানা রকম জিনিসপত্র। তারপরে সেই একটা কেওয়াস টাইপের সৃষ্টি করেছিলেন যেখানে সবাই মিলে কথা বলছে যে এই ব্যাপারে আপনার কি মত। তখন খাজা খান যে চরিত্রটা, তিনি বলছেন আমার মত হয়েছিল জঙ্গ কে ময়দান মে। তো মতের সঙ্গে মত, এইটার যে মিক্সচার, বা একটা জায়গায় যখন ভদ্রলোক আত্মারামের যে চরিত্রটা, সে শুয়ে আছে ঘুমোচ্ছে, তখন এই যে ভদ্রলোক যিনি বাংলা হিন্দি মানে খুব একটা ভালো বলতে পারেন না, তখন উনি বলছেন ক্যা আত্মারাম রাত মে ঘুম রাহা হ্যায়। তো তখন আত্মারামের চরিত্র বলছে ঘুম কাহা রাহা হ্যায় বাবু, থোড়া সো রাহা হ্যায়। তো ও বলতে চাইছে ঘুম রাহা হ্যায়, ঘুম রাহা হ্যায় মানে ঘুমোচ্ছ রাত্রে। হ্যাঁ, আর এ বলছে ঘুম কাহা রাহা হ্যায়, ঘুম মানে হাঁটা চলা করা, ঘোরাঘুরি করা। তো হিন্দি ঘুম আর বাংলা ঘুম, এই যে একটা মানে এটা তো একজন পরিচালক তার যে প্রবল ল্যাঙ্গুয়েজের প্রতি দখল, এটা না থাকলে এই জিনিস তৈরি করা সম্ভব নয়, এবং কথায় কথায় এরকম একটা পান তৈরি করা সম্ভব নয়। প্রথমত ল্যাঙ্গুয়েজের প্রতি দখল, দ্বিতীয়ত একটা অসম্ভব সুন্দর সেন্স অফ হিউমার আর টাইমিং অফ হিউমার, এইটা যদি একজন লোকের না থাকে, এইটা তৈরি করা সম্ভব নয়। এবং সেটা ভূতের ভবিষ্যৎ মানে কটা লাইন বলবো, এরকম প্রচুর লাইন আছে। মানে এমন একটা ছবি যেটার লাইন বাই লাইন এখনো আপনার মুখস্থ থাকবে, যেটা খুব অল্প সংখ্যক বাংলা ছবির ক্ষেত্রে হয়, যেটা ভূতের ভবিষ্যতের ক্ষেত্রে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে অনিক দত্তর এই ছবিটার মধ্যে। তো সংলাপ প্রথমেই, এবার মজার ব্যাপারটা দেখুন, মানে সংলাপের দু ধরনের সংলাপ হয় ফিল্ম সংলাপে। একটা হচ্ছে প্রচণ্ড রিয়েলিজম মেনে একদম গ্রাউন্ডেড লেভেলের সংলাপ, যে সংলাপ আপনি ঋতুপর্ণ ঘোষের ছবিতে পাবেন। ঋতুপর্ণ ঘোষের ছবির সংলাপ হচ্ছে প্রচণ্ড রিয়েলিস্টিক। এমন দুটো সংলাপ বা এমনভাবে দুটো লোক কথা বলছে নিজেদের মধ্যে, সেভাবেই মানে আমরা রিয়েল লাইফে কথা বলি। মানে সেই সংলাপ কিন্তু কখনো ডায়ালগ হয়ে উঠছে না। অনিক দত্ত ছবির সংলাপ কিন্তু একেবারেই সেই ধারা মেনে নয়। অনিক দত্ত ছবির সংলাপ কিন্তু পুরোটাই এক একটা পাঞ্চ লাইন বা ডায়ালগ নির্ভর। মানে এমন কিছু সংলাপ, যে সংলাপ আপনি মনে রেখে দেবেন। যেমন ধরুন শোলেতে কি হচ্ছে, শোলেতে এমন সংলাপ তৈরি হচ্ছে যখন ঠাকুর বলছে লোহা গরম হ্যাঁ মার দোহা তোরা, বা যখন বলছে ইয়ে হাত হামকো দে ঠাকুর। এই যে ডায়লগগুলো, এগুলো তো রিয়েলিজম মেনে নয়, কিন্তু এগুলো এই যে ওভার দ্য টপ একটা ব্যাপার, সেটার মধ্যে একটা অমরত্বের সৃষ্টি করা, এই ওভার দ্য টপ ব্যাপারের মধ্যে দিয়ে একটা অমরত্ব সৃষ্টি করা, কিন্তু সেটা সবাই করতে পারে না, সবার পক্ষে সম্ভব হয় না। অনেকেই চেষ্টা করে কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না, যেটা অনিক দত্ত খুব সাকসেসফুলি করতে পারতেন। এবং বিশেষ করে ভূতের ভবিষ্যৎ তার একটা বিশাল বড় প্রমাণ। এই এই যে একটা মানে সংলাপের মধ্যে দিয়ে ওভার দ্য টপ সংলাপ থাকা সত্ত্বেও একটা রিয়েলিজমকে অ্যাচিভ করতে পারা। দুটো মানুষ নিজেদের মধ্যে কথা বলছে কিন্তু সেই কথাগুলো কখনো মানে দুটো মানুষ স্বাভাবিকভাবে যেভাবে কথা বলবে সেরকম নয়, অথচ কোথাও গিয়ে সেই সংলাপগুলো এমনও মনে হচ্ছে না যে মানে এটা তো বড়ই অ্যাবসার্ড, মানে কী রে ভাই এই ধরনের কি এভাবে কেউ কথা বলে নাকি, এটাও মনে হচ্ছে না। এটার কারণ হচ্ছে টাইমিং, এটার কারণ হচ্ছে কিভাবে আপনি কোথায় কোন সংলাপটা ঢোকাচ্ছেন, এবং কিভাবে সংলাপের সাথে সংলাপ খেলতে 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 খেতে গেছে। আরেকটা যে কারণে এইগুলো আপনার কানে লাগে না, সেটা হচ্ছে যে জায়গাতে গল্পটা বলা হচ্ছে। কারণ গল্পটা ইটসেলফ একটা অ্যাবসার্ড জোনে, ইটসেলফ এমন একটা বিষয় নিয়ে গল্পটা, সেটা খুবই অ্যাবসার্ড একটা আইডিয়া, যে ভূত, কলকাতার ভূত, তার কি ভবিষ্যৎ সেইটা নিয়ে। কারণ কলকাতার ভূতেরা আস্তে 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 লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, তাদের থাকার জায়গা নেই, তাদের ভবিষ্যৎটা কি, এইটা যখনই একটা অ্যাবসার্ড আইডিয়া নিয়ে খেলতে শুরু করছে, তখনই এই সংলাপগুলো এভরিথিং ফলস ইনটু প্লেস। আর ওই যে বললাম একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার আছে, ওই ব্যালেন্সটা সবাই স্ট্রাইক করতে পারে না। সেই বুদ্ধিদীপ্ত ব্যাপারটা কিন্তু অনিক দত্ত খুব সুন্দরভাবে এই ছবিতে মানে কাট টু কাট স্ট্রাইক করেছেন।
এবং সেই জন্য যখন সংলাপগুলো কবিতার মতো করে বলে, এই যে মিস কদলি, এ তো এক ফুল দোমালি, তোমার দুজন অ্যাডমায়ারার তো নিজেদের মধ্যে ফাইটিং অনলি, এইখানে যে এই কাব্যিক একটা রাইম রিদম, এইটাকে এত সুন্দরভাবে ডেলিভার করেছেন অ্যাক্টাররা। শুধু অ্যাক্টাররা নয়, পরিচালক যেভাবে ডেলিভার করিয়েছেন, যেভাবে টাইমিংটা করেছেন, কারণ এই সব সমস্ত অভিনেতা এরা কেউই কিন্তু খুব উঁচু দরের অভিনেতা নয়। আপনি যদি এখন সবার কথা আমি বলছি না, এর মধ্যে বিশেষ করে মমতাজ সরকার বা স্বস্তিকা মুখার্জি ইজ এ বেসিক লেভেলের ফাইন অ্যাক্টার, মানে শি ইজ নট আ গুড অ্যাক্টার। মমতাজ সরকার ইজ এ ভেরি ব্যাড অ্যাক্টার। কিন্তু তাদেরকে এই ডায়ালগগুলো বলানো এবং এইভাবে বলানো, এটার পেছনে পরিচালককে কৃতিত্ব দিতেই হবে, মানে পরিচালকের কৃতিত্ব এর মধ্যে অনেক বেশি। সেই জায়গা থেকে দাঁড়িয়েই আর কি ভূতের ভবিষ্যৎ একটা একটা এমন ভালো ছবি, যে ছবিটা সার্বিকভাবে বাংলা সিনেমার একটা ভুল বদল। আমি মনে করি যে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ছবি দেন তার আগের 2 বছরে যে ছবি তৈরি হয়েছে, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আর অনেক বেশি পলিটিক্যাল, অথচ অনেক বেশি সিম্পল একটা আইডিয়া থেকে বা গল্প থেকে তৈরি করা ছবি। যে আইডিয়া বা গল্প বয়স নির্বিশেষে মানুষ দেখে এনজয় করতে পারবেন এবং হাসবেন, সিরিয়াস হবেন, অথচ একটা মেসেজ নিয়ে বাড়ি ফিরবেন। এইটা কিন্তু খুব সিম্পল বিষয় নয় একসঙ্গে এত কিছু অ্যাচিভ করে ফেলা একটা ছবির মধ্যে দিয়ে, এবং নিজের প্রথম ছবির মধ্যে দিয়ে। সেইটা কিন্তু অনিক দত্ত করতে পেরেছিলেন। এবার মানে এর মধ্যে কীরকম সুন্দর সুন্দর ছোট ছোট পলিটিক্যাল হিউমার আছে। একটা জায়গা আমার মনে পড়লো এক্ষুনি, সেটা হচ্ছে যখন জর্জ বেকারের চরিত্রটা প্রথম পরাণ বন্দ্যোপাধ্যায় চরিত্রটার কাছে আসছে, এই যে তৎকালীন সময়ের যারা জমিদার তারা কতটা অনুগত দাস ছিল ব্রিটিশদের, সেইটা কিন্তু কত সুন্দর করে দেখিয়েছেন না। উনি বলছেন এসে, হু ইজ দ্য জমিনদার, জিজ্ঞেস করছেন জর্জ বেকারের চরিত্রটা, যিনি ব্রিটিশ। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় উত্তর দিচ্ছেন, আই ইজ দ্য জমিনদার স্যার, আই ইজ দ্য জমিনদার। হ্যাঁ, ও ইউ আর দ্য জমিনদার, ইয়েস স্যার, আই আর স্যার, আই আর। তার মানে বিষয়টা হচ্ছে যে ওর নিজস্ব ইংলিশ বলার যে ক্ষমতা সেটা কিন্তু খুবই সীমিত, সে কিন্তু ইংলিশ বলতে পারে না। কিন্তু এই লোকটাকে ইমপ্রেস করার জন্য ওকে ইংলিশ বলতে হবে, এবং কিভাবে বলবে না, যেটাও বলছে তার পরেরটাকেই ও রিপিট করছে। মানে হু ইজ দ্য জমিনদার, ও বলছে আই ইজ দ্য জমিনদার, আই অ্যাম, ওর কথাটা একবারও মনে হয়নি। তারপরে বলছে, ও ইউ আর দ্য জমিনদার, ইয়েস স্যার, আই আর স্যার, আই আর। তার মানে কি ইজ আর, ও বিষয়টা জানে না, কিন্তু ও কিন্তু গুলিয়ে ফেলছে। কিন্তু ও এতটাই অনুগত ভৃত্য যে ওর কথাটাকে ও রিপিট করছে এবং করেও মজা পাচ্ছে। এই যে ছোট ছোট হিউমার, এর মধ্যে যে পলিটিক্যাল হিউমারগুলোকে মানে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছেন, তার মধ্যে মানে নিজস্ব যে পয়েন্ট অফ ভিউগুলোকেও বারবার করে ফিরিয়ে আনা, ব্যান্ডের গান, রবীন্দ্রসঙ্গীতের গান, প্রত্যেকের নিজেদের যে নিজস্ব মতামত, হ্যাঁ, এইগুলোকে এত সুন্দরভাবে ছবিটা পোর্ট্রে করতে করতে গেছে, সেইটা আমার ভীষণভাবে আমাকে নাড়িয়ে দিয়ে গেছে বা নাড়িয়ে দিয়ে যায় আর কি, যতবার ছবিটা দেখি। এবং এই ছবিটারও একটা অদ্ভুত ভালো রিওয়াজ ভ্যালু আছে, মানে যেটা অধিকাংশ বাংলা ছবির মধ্যে পাওয়া যায় না। এই রিওয়াজ ভ্যালুটার জন্য এই ছবিটা আরও বেশি যেন একটা উন্নত মানের একটা ছবি হয়ে ওঠে। তো ভূতের ভবিষ্যৎ খুব সিম্পল একটা গল্প, আপনি যদি আপাতভাবে দেখেন খুবই সিম্পল একটা, অনেক কিছু ছোট ছোট এলিমেন্ট দিয়ে বানানো খুব সিম্পল একটা গল্প, এবং ছবিটা যখন শেষ হচ্ছে সেটাও মানে ওই একটা স্বপ্ন, এবং তারপরে সেই স্বপ্নটা সত্যি না স্বপ্ন, সেটার মধ্যে একটা দ্বন্দ্ব। এইগুলো কিন্তু সত্যজিৎ রায়ের ছোট গল্পের মধ্যে আপনি বারবার ফিরে আসতে দেখবেন, এই থিমগুলো। তো ওই থিমটাকেই এত সুন্দর অনিক দত্ত নিজের ছবিতে ইনকর্পোরেট করেছেন, জাস্ট অনবদ্য। দুর্দান্ত ছবি ভূতের ভবিষ্যৎ, আপনারা অবশ্যই দেখুন এই ছবিটা। হয়তো আপনারা হইচইতেই পেয়ে যাবেন পুরো ছবিটা। এবার ব্যাপারটা কি বলুন তো, এইসব ছবি কোথায় অ্যাভেলেবেল আছে এগুলো বলতে বেশ বেগ পেতে হয় আর কি। কিন্তু হ্যাঁ, মানে ভূতের ভবিষ্যৎ হইচইতেই পেয়ে যাবেন, এবং যদি না দেখে থাকেন ইটস আ মাস্ট ওয়াচ। মানে ইটস আ কাল্ট বেঙ্গলি ফিল্ম, মানে এমন এক মানে গত দশকের মানে গত 25 বছর মানে 2000 সালের পর থেকে 2026 সালে এসে দাঁড়িয়েছি আমরা,
এই ২৬ বছরের যদি একটা ৫টা বাংলা ছবির লিস্ট করতে বলা হয়, তার মধ্যে কিন্তু ভূতের ভবিষ্যৎ অবশ্যই থাকবে। দুর্দান্ত ছবি, অবশ্যই দেখুন। এরপরে আমরা চলে আসছি আরেকটা ছবিতে, যে ছবিটা আমি মনে করি ভূতের ভবিষ্যৎ একটা সার্টেন লেভেল অব দি পলিটিক্যাল। এই ছবিটা কিন্তু আরো অনেক বেশি ব্রেভ, আরো অনেক বেশি পলিটিক্যাল। এবার এই ভূতের ভবিষ্যতের নিয়েই যখন আমরা কথা উঠেছিল, তখন ভূতের ভবিষ্যতে দেখবেন যে একটা জিনিস খুবই রেপিটেটিভ ওয়েতে আসে, সেটা হচ্ছে যে ভূতের ভবিষ্যতের গ্যাগগুলো বড্ড বেশি রেপিটেটিভ, এবং আপনার দম নেওয়ার টাইম থাকবে না। একটা গ্যাগ থেকে আরেকটা গ্যাগে যখন ঢুকছে, তার মাঝখানে দম নেওয়ার সময় খুব কম, ব্রিদিং স্পেস প্রায় নেই বললেই চলে। এইটা কিন্তু অনিক দত্ত নিজে একটা ইন্টারভিউতে গিয়ে অ্যাড্রেস করেছিলেন যে ভূতের ভবিষ্যৎ ইট ইজ এ সিরিজ অফ গ্যাগস। সেই জায়গা থেকে আশ্চর্য প্রদীপ অনেক বেশি সিরিয়াস একটা ছবি, কিন্তু আশ্চর্য প্রদীপ সেই রকমভাবে অ্যাকসেপ্টেড বা ওয়াইডলি অডিয়েন্সের মধ্যে যেরকমভাবে ভূতের ভবিষ্যৎ নিয়ে একটা একটা সাড়া পড়ে যায়, সেই রকম কিন্তু আশ্চর্য প্রদীপ নিয়ে হয় না। যদিও আশ্চর্য প্রদীপ অনিক দত্তর পার্সোনালি অনেক বেশি কাছের ছবি, এবং তার কারণ হচ্ছে এর মধ্যে যে কারেজটা রয়েছে ছবিটার। তো এক্স্যাক্টলি ১ বছর পরে আশ্চর্য প্রদীপ বানাচ্ছেন ২০১৩ সালে অনিক দত্ত। এই সময় আপনাকে মাথায় রাখতে হবে বাংলায় কিন্তু একটা চেঞ্জ চলে এসছে। তো ২০১১ সালে একটা সরকার পরিবর্তন হয়, ৩৪ বছরের বাম সরকার চেঞ্জ হয়ে তৃণমূল কংগ্রেস সরকার চলে আসে পশ্চিমবঙ্গে। এই যে ১৫ বছরের রেইন পশ্চিমবঙ্গ সরকারের, তখন কিন্তু অদ্ভুতভাবে অনিক দত্তর প্রথম ছবির যাত্রা শুরু হচ্ছে। মানে ২০১১ সালে তৃণমূল সরকার আসছে, ২০১২ সালে অনিক দত্তর প্রথম ছবি, এবং অদ্ভুতভাবে অনিক দত্ত মারাও যাচ্ছেন তৃণমূল সরকার যখন চলে যাচ্ছে তখন, এবং গোটা জীবন উনি কিন্তু এই তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলে গেছেন। সেটা একটা অদ্ভুত ব্যাপার। এবং উনি যে একজন মানে বাম মনস্ক মানুষ ছিলেন সেটা আমরা সবাই জানি, মানে সেটা নিয়ে আর আলাদা করে কথা বলার কোনো মানে হয় না। উনি চিরকালই ঘোষিত বাম সমর্থক ছিলেন, কিন্তু এবার মানে তার সমর্থন সমস্ত কিছুকে সাইডে রেখে আমরা যদি দেখি তার ছবিতে ওই সময়ের একটা শার্প পলিটিক্যাল ক্রিটিসিজম উঠে এসছে, এই বিশেষ করে আশ্চর্য প্রদীপ থেকে। আশ্চর্য প্রদীপে একটা অদ্ভুত পলিটিক্যাল ক্রিটিসিজম আছে ওই সময়ের, যেটা একটা চেঞ্জড সময়, একটা নতুন কলকাতা, এবং সেই কলকাতায় একটা মানুষ সে হাতে একটা জিন পাচ্ছে, এবং সেটা পাওয়ার ফলে তার কি কি চেঞ্জ হচ্ছে, এবং সেটা একটা রূপকথার গল্প, কিন্তু সেই রূপকথার গল্পের মধ্যে দিয়ে একটা পলিটিক্যাল স্যাটায়ার তৈরি হচ্ছে আশ্চর্য প্রদীপের মধ্যে। অসাধারণ একটা ছবি। এবং আমি যখন স্যাটায়ার নিয়ে একটা এপিসোড করেছিলাম, সেখানেও আশ্চর্য প্রদীপের কথা উঠে এসেছিল। এবং একটা দৃশ্য আমার এখনো মনে আছে, আশ্চর্য প্রদীপ আমি যখনই দেখি ততবারই ওই একটা দৃশ্য আমি বারবার ফিরে ফিরে যাই, যখন জাপানিদের সাথে মিটিং করছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রটা। এবং অনিক দত্তর ছবি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অনিক দত্তর ছবি কিন্তু খুব এপিসোডিক, তো আপনার কিন্তু সিন ওয়াইজ মনে থাকার উচিত ছবি, যেমন ভূতের ভবিষ্যতে তেমন এখানেও। তো এখানেও একটা দৃশ্য আছে যখন জাপানিদের সাথে শাশ্বত চট্টোপাধ্যায় মিটিং করছেন, এবং পুরো মিটিংটাতে একটা বিজনেস ডিল সাইন হচ্ছে, এবং সেইটার মধ্যে দিয়ে এই যে বিজনেস ডিলগুলো, সেগুলো আদপে কতটা ফাঁপা, সাধারণ মানুষের কথা চিন্তা না করে কতটা ফাঁপা একটা জিনিস তৈরি হয়, সেইটাকে যেভাবে অ্যাড্রেস করেছেন পরিচালক, জাস্ট অনবদ্য। এইখানে কি হচ্ছে না, রজতাভ দত্ত চরিত্রটা শাশ্বত চট্টোপাধ্যায়কে বলছে আপনার যা ইচ্ছে আপনি দুটো কথা বলে যান, আমি ওনাকে ট্রান্সলেট করে দেবো ওনাদের ভাষায়। ভালো কথা। তো প্রথমেই গ্রিটিং হলো আরিকাতো, এই সমস্ত হলো, গ্রিটিং হলো, দিয়ে তারপর শাশ্বত চট্টোপাধ্যায় শুধু কবিতার লাইন বলছেন, যার সব ভালো তার শেষ ভালো, হ্যাঁ তোমারে বদি বেজে গোকুলে বাড়িছে, সেই সমস্ত সব উল্টো পাল্টা উদ্ভট লাইন বলছেন। এবং যা হোক সেটাকে জাপানি ভাষায় যা হোকভাবে ট্রান্সলেট করে রজতাভ দত্ত ওদেরকে বলছেন, এবং ফাইনালি একটা বিজনেস ডিল হঠাৎ করে সাইন হয়ে যাচ্ছে। এদিকে ইনি কিন্তু কিছুই বলছেন না, অথচ একটা বিজনেস ডিল সাইন হয়ে যাচ্ছে। এইটা এত
এত সুন্দর একটা পলিটিক্যাল কমেন্ট্রি, এবং শুধু পলিটিক্যাল নয়, একটা যে আপার ক্লাস যে শ্যালোনেস, সেইটার উপর যে কমেন্ট্রিটা করছেন পরিচালক, অসাধারণ অসাধারণ একটা বিষয়। এবং যতবার ওই সিনটা দেখি ততবার আমি মনে করি যে এই রকম একটা ছবি সত্যি নিজের প্রাপ্য সম্মানটা পেল না। বিশেষ করে যখন ছবিটা শেষ হয় এবং রজতবাবু দত্তের চরিত্রটা শাশ্বত চট্টোপাধ্যায়কে বলেন যে আশ্চর্য প্রদীপ নেওয়া যতটা কঠিন, ওখান থেকে বেরোনো তার থেকে অনেকটা বেশি কঠিন। এবং অবশেষে যখন ছাড় পেয়ে যায় এই চরিত্রটার কাছ থেকে, এবং সে অন্য নামে সেখান থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, সেটা কিন্তু একটা দেখার মতো দৃশ্য। এবং সেইটার যে আন্ডারলাইং পলিটিক্যাল মেসেজটা, বা সেটার যে আন্ডারলাইং ফিলোসফিক্যাল মেসেজটা, সেটা কিন্তু দুর্দান্ত। এবং এই যে একটা রূপকথা, এই রূপকথাটাকে যেভাবে ব্রেকডাউন করা হয়েছে, এবং অনিক দত্তও বলছেন, অনিক দত্ত চরিত্রটাই মানে সংলাপে, অনিক দত্ত চরিত্র বলছি, অনিক দত্ত তার সংলাপের মধ্যে দিয়ে লিখছেন যে রূপকথায় সবটা বলা থাকে না। এই রূপকথাটা না সবসময় একটা হ্যাপি এন্ডিং, একটা আউটওয়ার্ল্ডলি বিষয় থাকে, কিন্তু রিয়েলিটিটা অনেক বেশি কঠিন, অনেক বেশি দুরূহ। দুর্দান্ত ছবি, এবং গানগুলোও ভীষণ ভালো। অনেক দত্ত ছবিতে গানের প্লেসমেন্ট ভীষণ ইন্টারেস্টিং হতো। মানে গানের সুরের দিক থেকে বা কি আমি বলতে পারবো না, কারণ সুরের দিক থেকে খুব যে আহামরি সুর বা মনে রাখার মতো গান তা নয়, কিন্তু এই যে গানগুলোর ভেতরের যে কথাগুলো, সেগুলো খুব ইন্টারেস্টিং, কথাগুলো খুব মনে রাখার মতো, খুব ইম্পর্টেন্ট। তো ভীষণ ভালো ছবি আশ্চর্য প্রদীপ, এবং আমি মনে করি ভূতের ভবিষ্যতের থেকে এক ধাপ ওপরে গিয়ে একটা কারেজিয়াস ছবি হচ্ছে আশ্চর্য প্রদীপ। তাই জন্য অনিক দত্ত হি ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটেড যে ছবিটা ওয়েল রিসিভড হয় না অ্যামংস্ট অডিয়েন্সেস। এবং এনিহাউ মানে যে হইটা পড়ে যায় অনিক দত্তকে নিয়ে, সেটা কিন্তু খানিকটা হলে ডাই ডাউন করে আফটার আশ্চর্য প্রদীপ। কিন্তু কোনো অংশেই আশ্চর্য প্রদীপ যখন আমি প্রথমবার দেখি, আমি বুঝতে পারি যে এটা কোনো অংশেই ভূতের ভবিষ্যৎ থেকে খাটো ছবি নয়, বরং কিছু অংশে ভূতের ভবিষ্যতের থেকেও অনেক বেশি ইম্প্যাক্টফুল, অনেক বেশি দরকারি একটা ছবি। এবং আরেকটা যে বিষয়, মানে কিভাবে ছোট ছোট পলিটিক্যাল মানে কনোটেশনগুলো দিতে দিতে গেছেন। একটা জায়গাতে মনে আছে যে বলছেন আপনি যে কোনো জায়গাতে বাড়ি কিনে নিতে পারেন, আপনি আমেরিকা, নিউ জার্সি বলুন, নিউ ইয়র্ক বলুন, লন্ডন বলুন, যেখানে খুশি নিতে পারেন। তখন শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রটা বলছে লন্ডন দরকার নেই, লন্ডন তো এখানেই হয়ে যাবে। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে কলকাতাকে আমি লন্ডন বানিয়ে দেবো, ওইটাকে কোথাও গিয়ে একটা তির্যকভাবে, ব্যঙ্গাত্মকভাবে, একটা শ্লেষাত্মকভাবে উনি অ্যাটাক করছেন ওই একটা ডায়লগের মধ্যে দিয়ে। সেটা কিন্তু মানে সামান্য বিষয় নয় ওই সময় দাঁড়িয়ে, এবং সেটা কেন নয় সেটা আমরা ক্রমশ প্রকাশ্য আর কি তার পরবর্তীকালে ছবিগুলো যখন আসবে তখন তার মধ্যে দিয়ে। তো এই হলো মানে একটা দুর্দান্ত ছবি আশ্চর্য প্রদীপ। এবং আমি মনে করি উনি আরও এই ধরনের পলিটিক্যাল স্যাটায়ার তৈরি করতে পারতেন, যেটা একটা রূপকথাকে ব্রেকডাউন করে সেটাকে সামহাউ একটা রিইন্টারপ্রিট করা। ইটস নট ইজি, বাট উনি করেছিলেন। সেই জন্য আশ্চর্য প্রদীপ মনে রাখার মতো ছবি, সেই জন্য আশ্চর্য প্রদীপ একটা ইম্পর্টেন্ট ছবি। তো এরপরে আমরা চলে আসছি 4 বছর পর, 2017 সাল। 2017 সালে একটা ছবি তৈরি হচ্ছে, যে ছবিটার নাম হচ্ছে মেঘনাদ বধ রহস্য। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ অনিক দত্ত একজন এমন পরিচালক যিনি পরপর দুটো ভালো ছবি তৈরি করেছেন, এবং দুটো ছবি ইম্প্যাক্টফুলি ফ্যান্টাস্টিক। সেই ভদ্রলোক আমার অত্যন্ত প্রিয় একটা জনরাতে কাজ করছেন। তখন আমার অত্যন্ত প্রিয় জনরা ছিল এই যে হুডানির জনরাটা আমার অত্যন্ত প্রিয় ছিল, এখনও খুব, বাট তখন আরও বেশি। তো এই হুডানিটের জনরাতে উনি কাজ করছেন, তখন আমি সবে সবে কলেজে পড়ি, এবং আমার খুব ইন্টারেস্ট জন্মালো যে আমি দেখতে যাব হলে। তো আমি গেলাম ছবিটা দেখতে নন্দনে। আই ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ফিল্ম, বিকজ দ্য ফিল্ম ইজ নট হুডানিট ইন এনি ওয়ে। আমি যে এক্সপেকটেশন নিয়ে ছবিটা দেখতে গেছিলাম সেটা ভুল ছিল। 1 বছর পর 2018 সালে একটা ছবি তৈরি হচ্ছে, যে ছবিটার নাম হচ্ছে মেঘনাদ বধ রহস্য। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ অনিক দত্ত একজন এমন পরিচালক যিনি পরপর দুটো ভালো ছবি তৈরি করেছেন, এবং দুটো ছবি ইম্প্যাক্টফুলি ফ্যান্টাস্টিক। সেই ভদ্রলোক আমার অত্যন্ত প্রিয় একটা জনরাতে কাজ করছেন। তখন আমি সবে সবে কলেজে পড়ি, এবং আমি গেলাম ছবিটা দেখতে নন্দনে। আই ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড
বাট হ্যাঁ, মানে তার মানে এটা নয় যে ছবিটা খুব দারুণ ছবি, আমি ভুল ইন্টারপ্রিট করেছি বলে বাজে ছবি হয়ে যাচ্ছে, তা নয়। ছবিটার মধ্যে বেশ কিছু ফ্লজ আছে, বিশেষ করে অনিক দত্তর যে নিজস্বতা, সেইটা কিন্তু এখানে গিয়ে অনেকাংশে মিসিং। অনিক দত্তর নিজস্বতাটা আসে কখন? যখন কমেডিগুলো আসে, যখন হিউমারটা আসে। ধরুন একটা জায়গাতে একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে, এবং সেই সাংবাদিক সম্মেলনে একজনের ওয়াইফ এসেছে এবং দর্শক থেকে দুজন নিজেদের মধ্যে বিড়বিড় করছে, বাবা দেখেছিস বুড়োর কিরকম বউ, বাবা এরকম বলিস না, ও যতটা ছুরি লাগে ততটাও নয়, একটা ধীরে বাচ্চা আছে। এই যে একটা সুন্দরভাবে দেখানো, মানে এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে এইটা কিন্তু সচরাচর আপনি অন্য কোনো পরিচালকের মধ্যে দেখতে পাবেন না। তারা কিন্তু ন্যারেটিভটাতে ফোকাস করবেন, কিন্তু এখানে এই যে ন্যারেটিভটাকে ফোকাস করা সত্ত্বেও সেখান থেকে ডাইভার্ট করে গিয়ে ছোট ছোট সাধারণ মানুষের নিজস্ব যে মানে কোনোটেশনগুলো হয় এইসব বড় মানুষদের প্রতি, সেইটাকেও খুব সুন্দরভাবে প্রজেক্ট করেছেন পরিচালক। তো এমনিতে সেইভাবে দেখতে গেলে মেঘনাদ বধ রহস্য নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই। কারণ প্রথমত ছবিটার এখন এই মুহূর্তে ইউটিউবে শুধু আপনি ক্লিপস পাবেন। তো ছবিটা যখন আমি প্রথম দেখেছিলাম সেইটারই স্মৃতি থেকে আমার ছবিটা মনে আছে। বিশেষত এই ছবিটার যে প্রধান প্রবলেম সেটা হচ্ছে যে এটার যে ঐতিহাসিক কনটেক্সট সেটা অনেকাংশে আমি তখন ধরতে পারিনি, যেটা এখন হলে হয়তো আমি আবার যদি দেখি আমি হয়তো ধরতে পারবো, হয়তো বুঝতে পারবো কী বিষয়, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমি ঐতিহাসিক কনটেক্সটটা ধরতে পারিনি। সেই জন্য ছবিটা না আমাকে একটুখানি অডিয়েন্স হিসেবে দূরে ঠেলে দিয়েছিল। আরেকটা যে বিষয়, আরেকটা যে কারণ, যে কারণে আমি ছবিটা মানে সেইভাবে আমার আমার মনে দাগ কাটেনি, সেটা হচ্ছে যে ছবিটার শেষে একটা দীর্ঘ এক্সপ্ল্যানেশন পর্ব আছে, যেটা খুবই আর কি রিডান্ডেন্ট, অ্যাজ আ স্ক্রিন প্লে খুব রিডান্ডেন্ট। সেইটা আমার মনে হয় যে ছবিটাকে আরেকটু এনগেজিং করা যেতে পারতো, এবং খুব মানে ফার্স্ট হাফটা খুব স্লোলি চলে, যেটা অ্যাকচুয়ালি আপনি যদি যত কাণ্ড কলকাতাতেই দেখেন অনিক দত্তর, সেখানেও আপনি সেম প্রবলেমগুলো দেখতে পাবেন। ইটস দ্য সেম সেম ইস্যুস ওভার অ্যান্ড ওভার এগেন। যদিও আমি বলবো মেঘনাদ বধ রহস্য অ্যাজ অ্যান ফ্রম অ্যান আইডিয়া পার্সপেক্টিভ ইট ওয়াজ মাচ মোর ইন্টারেস্টিং, কারণ মেঘনাদ বধ কাব্যটাকে ওটাকে মেঘনাদ বধ রহস্যর ফরম্যাটে বার করে আনা, সেইটা খুব ইন্টারেস্টিং, ভীষণ ভালো একটা আইডিয়া। এবং মেঘনাদ বধ কাব্যটারই একটা ফর্ম অফ মডার্নাইজেশন কোথাও গিয়ে, সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা অ্যাসপেক্ট এই ছবিটার মধ্যে রয়েছে। কিন্তু তাও মানে ওই যে একটা একটা যে একটা যে পেস বা একটা যে রিদিম অনিক দত্তর ছবির, সেইটা কোথাও গিয়ে না এই ছবিটার মধ্যে মিসিং। কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এই জনরাটাতে অনিক দত্ত খুব একটা কমফোর্টেবল নন। যদিও যতক্ষণ না মার্ডার হচ্ছে ছবিটা খুব স্মুথ মুভ করছে, কিন্তু যখন মানে লোকটা মারা যাচ্ছেন তারপর থেকে, মানে সব্যসাচীর চরিত্রটা যখন মারা যাচ্ছেন তারপর থেকে ছবিটার হঠাৎ করে গতিটা একটু স্লথ হয়ে যায়, এবং আমার মনে হয় যে আরও অনেক বেশি যত্ন নিয়ে আরও অনেক বেশি প্রপারলি এডিট করে এই ছবিটা তৈরি করা যেতে পারতো। এবং অভিনয়ের জায়গা থেকেও আমি বলবো যে ছবিটা কিন্তু খুব যে পোক্ত অভিনয় রয়েছে সকলের, তাও নয়, বরং বেশ কিছু জায়গায় চরিত্রদেরকে বাদ দিয়ে ছবিটা নিজের প্লটে কনসেন্ট্রেট করলে আরও ভালো হতো ছবিটা। মানে কোন দিকে যাবে ছবিটা ঠিক বুঝতে পারিনি, ড্রামা জোনে ঢুকবে না মিস্ট্রি জোন প্রপার, নাকি একটু হিউমার ঢোকাবে তার মধ্যে, এইটা না ঠিক ক্লিয়ার নন পরিচালক আমার মনে হয়েছে এই ছবিটা বানাতে গিয়ে, যে কারণে মেঘনাদ বধ রহস্য ঠিক আমার মনে সেইভাবে দাগ কাটে না। কিন্তু যে জিনিসটা আমার খুব ভীষণভাবে মনে পড়ে, যেটা অনেক দত্ত সব ছবিতেই আপনার কিছু না কিছু একটা আপনার মাথার মধ্যে থেকেই যাবে, সেটা হচ্ছে যে একটা জায়গা আছে ছবিটাতে একদম ওপেনিংয়েই, গৌতম হালদারের মেঘনাদ বধ কাব্যর মানে যেটা স্টেজ, সেটাকেই বোধহয় উনি রেকর্ড করেছিলেন বা কিছু, আমি জানি না। তো গৌতম হালদারের ওই একা অভিনয়, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, ওই যে জায়গাটা, জানিনু কেমনে আসি লক্ষণ পশির রক্ষপুরে, মানে ওই আর ওই ওই স্টাইলে গৌতম হালদার যেভাবে কথা বলেন, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, এই যে স্টাইলে উনি কথা বলেন, ওটা এত ইম্প্যাক্ট দেয় অন বিগ স্ক্রিন, সেটা কিন্তু সাংঘাতিক।
কিন্তু ওটার ওভারঅল গল্পের ইমপ্লিকেশনটা কোথাও গিয়ে একটু লুজ, সেটা আমার মনে হয়েছে। বাট স্টিল মেঘনাদবধ কাব্য ইজ আ গুড ওয়াচ। আপনারা চাইলেই দেখতে পারেন, কিন্তু এখন কোথাও অ্যাভেলেবেল নেই, এটা হচ্ছে একটা সমস্যা। যেটা আশ্চর্য প্রতিভা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, বা ভূতের ভবিষ্যৎ আপনারা হইচইতে পেয়ে যাবেন। মেঘনাদবধ রহস্যটা এখন আপনারা কোথাও পাবেন না, আর যেভাবে সিন ওয়াইজ রয়েছে সেভাবে না দেখাই ভালো। এরপর উনি বানাচ্ছেন আরেকটা ছবি, যে ছবিটা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হয়েছে। মানে সেই ছবিটার কোয়ালিটি নিয়ে যত না কথা হয়েছে, তার থেকে বেশি ছবিটার ব্যাকড্রপে, ছবিটা ব্যান হয়ে যাওয়ার কারণে যে কন্ট্রোভার্সিটা, সেটা নিয়ে তার চেয়ে অনেক বেশি কথা হয়েছে। সেই ছবিটার নাম হচ্ছে ভবিষ্যতের ভূত, এবং এই ছবিটাই তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস, তারা ব্যান করে দেয়। বিকজ মানে তাদের মনে হয়েছিল যে, আমি এটা অ্যালেজেড কথা বলছি, যে সরকার বিরোধী কথা এই ছবিটা প্রচুর বলেছে। এবং এই যে অকারণ ব্যান হওয়া, এইটা এই ছবিটার একটা কিউরিওসিটি লোকের মধ্যে বাড়িয়ে দেয় ঠিকই, কিন্তু এটা ছবিটা ডিজার্ভ করে না। কারণ ছবিটা, হ্যাঁ, ইট ইজ আ মকারি, ইট মক্স এভরিথিং, ইট ইজ আ পলিটিক্যাল স্যাটায়ার, ইট ইজ এভরিথিং ইন দেয়ার। কিন্তু ছবিটা না বড্ড বেশি ওভারডোজ অফ পলিটিক্যাল স্যাটায়ার। মানে একটা বিষয় নিয়ে কথা বলে না, যেটা ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ একটা বিষয় নিয়েই কথা বলে, এই যে প্রোমোটারি, এই যে একটা পুরনো বাড়ি উঠে যাওয়া, এই সমস্ত নিয়েই ভূতেদের সমস্যা, মানে চাইল্ডলি পয়েন্ট অফ ভিউ থেকে একটা বিষয় নিয়েই বক্তব্য রাখে। এটা কিন্তু এই যে হাই রাইজেস তৈরি হওয়া নিয়ে যে ভূতের ভবিষ্যৎ বক্তব্যটা রেখেছিল, কোথাও গিয়ে ভবিষ্যতের ভূত সেইটা ল্যাক করে। এত কিছু নিয়ে বলতে যায় যে কোনো কিছু নিয়েই ঠিক করে বলা হয় না। যেমন রাম মন্দির নিয়ে বক্তব্য আছে ছবিটার মধ্যে, উন্নয়নের যে একটা প্রসার, সেটা নিয়ে বক্তব্য আছে ছবিটার মধ্যে। ট্যারান্টিনো আর তারান্তুলার মধ্যে একটা পান আছে ছবিটার মধ্যে। এদিকে ছবিটার শেষে গিয়ে পুরোটাই একটা ফিল্ম সেট, এইরকম ধরনের একটা অ্যাঙ্গেল রয়েছে। একটা একটা বিভিন্ন রাজনৈতিক নেতার মকারি রয়েছে। কিন্তু এই যে ভবিষ্যতের ভূত আইডিয়াটা, যে ভূতেরা নিজেদেরকে আপগ্রেড করতে চাইছে ফর দ্য ফিউচার, সেখানে কারা কারা রয়েছেন, কে কে ভূত, তারা হচ্ছেন ক্যাবারে ডান্সার, একজন বাম নেতা, এরা সব রয়েছেন। এবং এখানে কিন্তু নিজের যে মনোভাব, সেটাকেও উনি বারবার করে মক করেছেন, যে আপনি তো বক্তৃতা দিতেন, কিন্তু আপনার ভেতরটা তো ফাঁপা। তো ওই যে ছোট ছোট বিষয়গুলোকে অ্যাড্রেস করেছেন পরিচালক, অথচ কোথাও গিয়ে ঠিক ডেলিভার হয়নি। মানে এত কিছুকে অ্যাড্রেস করতে গেছেন, ছবিটা ঠিক সঠিক পয়েন্টে, একটা পিন পয়েন্টেড রেজলিউশনে ছবিটা পৌঁছয়নি। এবং সেই কারণে একটা খুব জগা খিচুড়ি হয়ে ছবিটা শেষ হয়। যদিও ছবিটার শেষটা আমাকে খুব ইম্প্যাক্ট ফেলতে বাধ্য করেছিল। মানে যে টুইস্টটা আসে ছবিটার শেষে, সেটা খুব ইম্প্যাক্টফুল, খুব সুন্দর। কিন্তু বাকি ছবিটা ইটস আ হচপচ কাইন্ড অফ। মানে আমি দারুণ একটা বক্তব্য রাখছি, বা আমি দারুণ ইম্প্যাক্টফুল একটা কথা বলছি, এইটার মধ্যে এইটা করতে গিয়ে যেন খেইটা হারিয়ে ফেলে ছবিটা কোথাও গিয়ে, আমার মনে হয়। বাট অনিক দত্ত ইজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম মেকার। সুতরাং এই ছবিটাতে একটা দৃশ্য আছে, যেখানে একানরে গানটা করতে করতে কাঞ্চন মল্লিক যাচ্ছেন, এবং ফ্রেমটা মানে একেবারে লাইট আলো আঁধারির মধ্যে ফ্রেমটা রয়েছে, এবং ক্যামেরাটা এরকমভাবে সাইডওয়েজ মুভ করছে, আর কাঞ্চন এবং তার সতীর্থকে হেঁটে 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 নামতে দেখা যাচ্ছে। একবারের জন্যও ব্লক হয়ে যাচ্ছে না দুজনের কেউ। সেইটা কিন্তু মানে ওই মাঝখানের ইয়েগুলোতে একবারের জন্য কেউ ব্লক হয়ে যাচ্ছে না পাল্লাগুলোতে। সেইটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে সেটা অ্যাজ আ মানে ফিল্ম মেকার, তার ব্লকিং আইডিয়া বা ফ্রেমিং আইডিয়া কতটা ক্লিয়ার ছিল, সেটা কিন্তু বারবার করে বোঝায় এই ছবিটা, এই বিশেষ করে এই পার্টিকুলার ছবিটা। এখানে কিন্তু ন্যারেটিভের থেকেও আমি বলবো মানে এক্সিকিউশনাল যে অ্যাসপেক্টগুলো, সেখানে অনেক বেশি মন দেওয়া হয়েছে। এবং সেই জন্য ন্যারেটিভটা একটু ঘেঁটে গেছে, একটু বেশি স্পুন ফিড হয়ে গেছে ন্যারেটিভটা।
আর স্পুন ফিট করতে করতে না একটা পয়েন্টের পর গিয়ে মানে হয় না গলা অবধি খাবার এসে এবার খাবারটা বমি হয়ে যাবে, এবার আর খাবার হজম হচ্ছে না। বিষয়টা সেরকম হয়ে গেছে, এত ভালো ভালো খাবার ছিল, সব কটা খাবার একসঙ্গে গেলাতে গিয়ে গলা অবধি এসে গিয়ে খাবারটা এবার বমি হয়ে যাবে মনে হচ্ছে। তো এইটা একটা সমস্যা হয়েছে ভবিষ্যতের ভূতের ক্ষেত্রে। কিন্তু স্টিল আমি বলবো এই সময়ে দাঁড়িয়ে যে সময়ে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো ছবিটা রেখেছে, 2019 সালে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো ছবিটা রেখেছে সেটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট কিছু বক্তব্য। এবং আমি প্রত্যেকটা বক্তব্যের সাথে এগ্রি করি, সেই কারণে বক্তব্যের জায়গা থেকে আমার কোনো সমস্যাই হয়নি ছবিটা থেকে। যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে ওভারডোজ অফ বক্তব্য। এবার মনে হতেই পারে যে লোকটা কি তাহলে প্রথম দুটো ছবির পরে ফুরিয়ে গেলেন? একেবারেই না। উনি তারপরেই একটা ছবি তৈরি করলেন 2020 সালে, বরুণবাবুর বন্ধু। আমি মনে করি এটা অনিক দত্তর বেস্ট ছবি। এবার প্রবলেম যেটা এই ছবিটাতে সেটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। বরুণবাবুর বন্ধু ইজ টেকনিক্যালি আ ভেরি উইক ফিল্ম, এডিটিং জঘন্য ছবিটার, কিন্তু ছবিটার যে মজা সেটা হচ্ছে ছবিটার ন্যারেটিভ স্ট্রাকচার এবং বরুণবাবুর ক্যারেক্টারাইজেশন যেভাবে উনি করেছেন ইজ টু গুড। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের পারফরমেন্স, মানে জাস্ট বসে এই কয়েকটা জিনিস এত, মানে শুধু সৌমিত্র চট্টোপাধ্যায় নয়, প্রত্যেকের পারফরমেন্স, ইচ অ্যান্ড এভরি ওয়ান। এবং এটার মধ্যেও একটা যে পলিটিক্যাল কনোটেশন, যে অ্যালেগরিটা রয়েছে, এবং ছবিটার শেষে যে রেজলিউশনটা রয়েছে, যে একটা অদ্ভুত টোনে ছবিটা শেষ হচ্ছে, একটা অদ্ভুত অশ্রু মিশ্রিত হাসি, সেইটায় ছবিটা শেষ, সেই টোনে ছবিটা শেষ হচ্ছে। এবং নাতিকে নিয়ে যখন প্রিন্সেপ ঘাটে হাঁটতে হাঁটতে বরুণবাবু যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে চিঠিটা আসছে, জাস্ট টু গুড ওই দৃশ্যটা। মানে এরকম বাংলা ছবি তো মানে সচরাচর তো দেখা যায় না। এই ছবিটা দেখে আই ওয়াজ রিয়েলি 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 স্যাটিসফাইড, রিয়েলি ব্লোন হবে মানে আই স দিস ফিল্ম। এবং যতবার দেখি, মানে আমি এই ছবিটারও রিওয়াজ ভ্যালু আমার মনে হয় ভীষণ ভালো। তো কাজেই যতবার দেখি না ততবার জাস্ট হিট করে। আর এই ছবিটার যেটা মেন যে জায়গাটা, যে ফিলোসফিক্যাল জায়গাটা, যে একজন ভদ্রলোক, তাকে একটা জন্মদিনে সবাই অবজ্ঞা করছে, কিন্তু পরের জন্মদিনে যেই জানতে পারলো যে একজন ভারতের রাষ্ট্রপতি তার বন্ধু হয়ে তার বাড়িতে আসবে, সবাই হঠাৎ চেঞ্জ হয়ে গেল, সবার তার প্রতি মনোভাবটা পাল্টে গেল, সবার তার প্রতি অ্যাপ্রোচটা পাল্টে গেল, এবং বিভিন্ন লোক বিভিন্ন কারণে তার কাছে আসছে, তার হেল্প নিতে আসছে। এই যে একটা অসাধারণ আইডিয়া, এবং সেটাকে যেভাবে পোর্ট্রে করেছেন পরিচালক, ইটস জাস্ট টু গুড। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় অসাধারণ। এখানে ওই যে জায়গাটা আছে, যে ওই কবিতাটা বলছেন যখন, যে ওরা প্রথমে ইহুদিদের মারতে এলো, তারপর ওরা আমায় মারতে এলো, আমাকে বাঁচানোর জন্য তখন কেউ ছিল না, এই কবিতাটা সত্যি আপনাকে হিট করে, ভীষণভাবে হিট করে। এবং আপনার মনে হতে পারে যে এই কবিতাটার এই ছবিটার মধ্যে প্রয়োজনীয়তা কি। এখানেই কিন্তু অনিক দত্তর নিজস্ব একটা স্টেটমেন্ট দেওয়ার যে প্রবণতা, সেটা বারবার ফিরে আসে। অনিক দত্ত এখানে এই স্টেটমেন্টটা দিতে চেয়েছিলেন, তাই উনি ওই কবিতাটা রেখেছেন। আরেকটা জায়গায় ওই কবিতার বই দিতে আসছেন একজন ভদ্রলোক, তিনি বলছেন যে এই কবিতার বই হচ্ছে ওনার। কার কবিতার বই? বলছে ওনার। তখনই আমরা বুঝতে পারছি যে এই কবিতার বই বা গানের বইগুলো এটা কার লেখা অ্যাকচুয়ালি। ইটস জাস্ট আনপ্যারালেল। মানে অনিক দত্ত যখন হিউমার ঢোকান নিজের ছবির মধ্যে বা নিজের কাজের মধ্যে, তার কোনো তুলনা নেই। এবং এখানেও যেভাবে হিউমারটা এসছে এবং আস্তে আস্তে গেছে, অসাধারণ, মানে অসাধারণ জাস্ট। এবং বরুণবাবুর বন্ধু ইটস মানে ফর মি ইটস আ মাস্টারপিস। টেকনিক্যাল অ্যাসপেক্টটাকে সরিয়ে রেখে যদি ছবিটা আমি দেখি, পুরনো বাংলা ছবি যে ধাঁচের হতো আর কি, যে একটা প্রপার ন্যারেটিভ খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরা, সেইটা এই ছবিটা খুব অনায়াসে অনবদ্যভাবে করে দিতে পারে। এবং এখানে কিন্তু আপনি দেখবেন অনিক দত্ত যেভাবে ডায়ালগ বলেছেন বা ডায়ালগগুলোকে লিখিয়েছেন, সেটা কিন্তু অনেক বেশি রিয়েলিজম বা গ্রাউন্ডেডনেসকে মেনটেন করে। এখানে কিন্তু
অনেক বেশি রুটেড বা গ্রাউন্ডেড ডায়লগ। এখানে কিন্তু ডায়লগগুলো ওরকম ওভার দ্য টপ একটা, মানে দুজন লোক নিজেদের মধ্যে একটা ওভার দ্য টপ কথা বলছে, যেটা ওনার প্রথম দুটো ছবিতে ছিল, সেটা কিন্তু এখানে নয়। কারণ এখানে ওয়ার্ল্ডটাই সেটা নয়। এইটা এত ভালো বুঝতেন পরিচালক, আর সেটার জন্য নিজের ওভারঅল ফিল্ম মেকিংটাকে যেভাবে চেঞ্জ করেছেন, মানে শুধু ফিল্ম মেকিং নয়, ফ্রম রাইটিং টু এক্সিকিউশন পুরো বিষয়টা যেভাবে চেঞ্জ করেছেন জাস্ট ন্যারেটিভটার ওপর ফোকাস করে, আমি মনে করি যে এই ব্যালেন্সটা স্ট্রাইক করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সেটা অনিক দত্ত অনবদ্যভাবে করেছেন এই ছবিটার মধ্যে এবং ওনার প্রত্যেকটা ছবিতে। তো এই জন্য বরুণবাবুর বন্ধু আমার দেখা অনিক দত্তর বেস্ট ছবি, এবং এই ছবিটা আপনাদের সকলের দেখা উচিত। এরপরে আমরা চলে আসছি সেই ছবিটার কথায়, যে ছবিটা অনিক দত্ত নিজের গুরুর প্রতি শ্রদ্ধার করার জন্য বানিয়েছিলেন। ছবিটার নাম হচ্ছে অপরাজিত। এবং এই ছবিটা মূলত যে কারণে সবচেয়ে বেশি চর্চিত হয় সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের চরিত্রে বা অপরাজিত রায়ের চরিত্রে জিতু কামালের অভিনয়। আমাকে যেটা মেন জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অনিক দত্ত একজন ফ্যান। তো একজন ফ্যানের পয়েন্ট অফ ভিউতে যখন ছবিটা তৈরি হচ্ছে, আমিও একজন ফ্যান সত্যজিৎ রায়ের, তো নস্টালজিক ব্যাপারটা সবচেয়ে বেশি খাটে, এবং এই ছবিটা কিন্তু ওয়ার্ক করে এই নস্টালজিয়ার পয়েন্ট অফ ভিউ থেকেই। অনিক দত্ত একজন সত্যজিৎ রায়ের বিশাল বড় ফ্যান, এবং সেই ফ্যানের জায়গা থেকে উনি ওনাকে ট্রিবিউট দিয়ে ছবিটা বানিয়েছিলেন। এবার যখনই আপনি একজন ফ্যান হিসেবে কাউকে দেখেন, তখনই উনি ওনাকে মানুষ হিসেবে দেখতে পারেন না। তখনই আপনি এমন এমন জিনিসই ছবিটার মধ্যে ঢোকাবেন যে জিনিসগুলো আমরা অলরেডি জানি অ্যাজ আ ফ্যান। তো নতুন কিছু পাওয়ার নেই, বা খুব ভিজুয়াল একটা ট্রিটমেন্ট যেখানে প্রয়োজন সেখানে ডায়ালগ দিয়ে বেরিয়ে যাওয়া, এইগুলো কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে অপরাজিতকে সাফার করায় অ্যাজ আ ফিল্ম। ছবি হিসেবে অপরাজিত ইজ আ ভেরি ভেরি অ্যাভারেজ ফিল্ম, কিন্তু যে জায়গা থেকে ছবিটা সত্যি স্ট্যান্ড আউট করে সেটা হচ্ছে ছবিটার পেছনে যে অদ্ভুত একটা ভক্তি আছে, যে অনেস্টিটা আছে এই গল্পটা বলার, সেইটা ভীষণভাবে হিট করে আপনাকে অ্যাজ আ ভিউয়ার। সেই জন্য আপনি এই ছবিটাকে বারবার 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 করে রিভিজিট করতে পারেন। তো এর বেশি না অপরাজিত নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই, কারণ অপরাজিত ইট ইজ জাস্ট ফর মি আ রিটেলিং অফ দ্য স্টোরিজ উই হ্যাভ রেড। তো মানে যা যা আপনি পথের পাঁচালী সম্পর্কে জানেন সবই ওগুলো রয়েছে। এবং জিতু কামালের যে অভিনয় যেটা নিয়ে এত প্রশংসা হয় সেটাও আমার যে খুব আহামরি লাগে তা নয়। আরেকটা যে প্রবলেম আমার অপরাজিত নিয়ে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে ইট বিকেম আ প্যারোডি আফটার সাম পয়েন্ট অফ টাইম। মানে যেটা উনি অনেক জায়গায় উনি যেটা ভবিষ্যতের ভূতে করেছিলেন, যে উনি একটা প্যারোডি টাইপেরই বানাতে চেয়েছিলেন, যে কারণে স্যাটায়ার এবং প্যারোডির যে ব্যালেন্সটা সেটা উনি ওখানে খুব ভালো মেনটেন করেছেন। এখানে না, কোথাও গিয়ে ইট বিকামস আ প্যারোডি, মানে পথের পাঁচালী হয়ে গেল পথের পদাবলী, সত্যজিৎ রায় হয়ে গেল অপরাজিত রায়, বা কি বাইসাইকেল থিভস কি একটা হয়েছিল, তারপরে ভিক্টোরিয়া দিসিকা হয়ে গেল কি রসি না কি, হ্যাঁ শুধু রবীন্দ্রনাথ রয়েছেন। অথচ এই যে একটা অদ্ভুত পৃথিবী যেখানে রবীন্দ্রনাথ আছেন, সত্যজিৎ রায়ের জায়গায় অপরাজিত রায় আছেন, বিভূতিভূষণের জায়গায় একটা অন্য কোন ভুবন না কি একটা আছেন, এইটা হচ্ছে প্রবলেম্যাটিক। সেই বিভূতি ভুবনের আপনি পথের পদাবলী বানাচ্ছেন, অথচ রবীন্দ্রনাথ এক্সিস্ট করে সেই জগতে। এইগুলো একটু একটু উইয়ার্ড, মানে এটাকে না, মানে কোথাও গিয়ে আমার মনে হয় যে অ্যাজ আ ফিল্ম ইটস আ ডিসসার্ভিস। তো সেই জন্য আমি দেখেন আলোটা কিরকম কমে এলো, যাই হোক, তো মানে মন খারাপের সঙ্গে সঙ্গে হয়তো আলোটা কমে এলো। বাট হ্যাঁ, মানে অনিক দত্ত কোথাও গিয়ে আমাকে এটা, আমি যখন অপরাজিত দেখেছি কোথাও গিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। হ্যাঁ, ওই নস্টালজিয়া ফ্যাক্টরটা আমার জন্য ওয়ার্ক করেছে, নস্টালজিয়া আমার জন্য খুব খেটেছে।
আমি খুব এনজয় করেছি ইন টার্মস অফ যে সত্যজিৎ রায়ের গল্প আমি স্ক্রিনে দেখছি এই জায়গা থেকে, কিন্তু মানে ছবি হিসেবে ইটস নট আ গুড ফিল্ম। মানে ছবি হিসেবে ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, নতুন কিছু আমাদেরকে প্রোভাইড করে না। বিশেষ করে অনিক দত্তর কাছ থেকে আপনি এগুলো এক্সপেক্ট করেন, তো এটা কোথাও গিয়ে ইটস আ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং অ্যাসপেক্ট। এবার আমরা চলে আসছি অনিক দত্তর শেষ ছবিতে, যেটা আপাতভাবে খুবই একটা আনফর্চুনেট ইভেন্টের জন্য অনিক দত্তর শেষ ছবি হয়ে রইল। এটাই হওয়ার ছিল, এটাই ভবিতব্য। সুতরাং শেষ ছবি যত কাণ্ড কলকাতাতেই, এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, কারণ ছবিটা খুবই অ্যাভারেজ। ইভেন টু সাম এক্সটেন্ট ইটস ভেরি বিলো অ্যাভারেজ ফিল্ম। যে ধরনের বাংলা ছবি এখনকার দিনে তৈরি হচ্ছে তার থেকে অনেক বেটার। ডায়ালগ ভীষণ ভালো ছবিটার, কিন্তু ছবিটার মধ্যে মেটেরিয়াল নেই, ছবিটার মধ্যে কিছু নেই। গল্পটা খুবই খেলো একটা গল্প, এবং এই ধরনের জনরার গল্প না, এই যে অ্যাডভেঞ্চার হ্যানতানি, এত দুর্গেশগড়ের গুপ্তধন হ্যানতানি এই সমস্ত হয়েছে, আলীনগরের গরুক দাদা, এই ধরনের গল্প না আর সেই হাইটা আপনাকে দিতে পারে না। যদিও ইটস আ ভেরি ওয়েল রিসার্চড স্টোরি, কিন্তু হাইটা নেই। ওই যে অ্যাংলো ইন্ডিয়ান ইয়েটাকে নিয়ে দেখাচ্ছে, এগুলো না মানে হাজারবার দেখা হয়ে গেছে এই গল্পগুলো, এর থেকে বেটারভাবেও দেখা হয়ে গেছে। তো হ্যাঁ, মানে সেই জায়গা থেকে আপনার খুবই হয় না, এবং ছবিটা যতক্ষণে শেষ হচ্ছে আপনি অনেক আগেই ধরে ফেলতে পারেন যে কখন কোথায় কি হবে। থ্রিলটাও নেই, যেটা অনিক দত্ত আমার মনে হয় ইটস নট ইজ ফোর্টে। মানে অনিক দত্ত থ্রিলার বানানোটা অনিক দত্ত ফোর্টে নয়, যেটা মেঘনাদ রহস্যর ক্ষেত্রেও সমস্যা হয়েছিল, আবার এটার ক্ষেত্রেও হয়েছে। তো হ্যাঁ, মানে যত কাণ্ড কলকাতাতেই ইটস আ ভেরি ভেরি অ্যাভারেজ ফিল্ম, আর আমার খুব বেশি কিছু বলার নেই। সকলের অভিনয় খুবই অ্যাভারেজ, এবং গল্পটাও খুবই অ্যাভারেজ। ট্রিটমেন্ট ওয়াইজও খুব আহামরি কিছু নয়, বরং কিছু কিছু জায়গায় তো খুবই দুর্বল ট্রিটমেন্ট। বিশেষ করে একটা ট্রাকের দৃশ্য আছে, সেটা দেখে আপনার খুবই হাসি পাবে, থ্রিলটা ফিল করতে পারেন না। তো সব মিলিয়ে খুবই একটা অ্যাভারেজ ছবি যত কাণ্ড কলকাতাতেই। কিন্তু হ্যাঁ, যে জিনিসটা সত্যিই অবাক করে দেওয়ার মতো, মানে যেটা একটা পোয়েটিক জাস্টিস বলা যেতে পারে, যে ওই বছর পুজোতে রিলিজ হয়েছিল দেবী চৌধুরানী, যেখানে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী। খুবই হাই বাজেট ছবি এবং খুবই ওভার দ্য টপ। তারপর রঘু ডাকাত, যেখানে দেব, অনির্বাণ এবং দেবের মার্কেটিং ইজ ফ্যান্টাস্টিক, খুবই ওভার দ্য টপ ছবি, খুবই হাই বাজেট ছবি, খুবই মাস ফ্রেন্ডলি ছবি। তার সঙ্গে রিলিজ করেছিল একটা বিশাল বড় সিকুয়েল, রক্তবীজ 2, যেখানে অঙ্কুশ রয়েছেন, আবির রয়েছেন, এবং সেটারও প্রথম পার্ট ভীষণ সাকসেসফুল। কাজেই স্বাভাবিকভাবেই সেকেন্ড পার্ট আরও সাকসেসফুল হবে সবাই ভেবেছিল। হেভিওয়েট 3টে ছবি, এবং তার সঙ্গে আমাদের এই যত কাণ্ড কলকাতাতেই রিলিজ করেছিল। অদ্ভুত পোয়েটিক জাস্টিস কাকে বলে? 3টে ছবির থেকে অনেক বেশি ব্যবসা করে এই সামান্য অচেনা মুখ দিয়ে বানানো, অথচ অনেস্টলি বানানো একটা ছবি। কাজে অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ছবিটার মধ্যেও যত সামান্য সাধারণ গল্পই হোক, এই যে ফ্যান ফিকশনটা, এই যে ফেলুদার মধ্যে দিয়ে যে তোপসেকে ফিরিয়ে আনা, এই যে ছোট ছোট পান, এই যে হিউমার, এইগুলোর মধ্যে না একটা সাবলীল ব্যাপার আছে, যেটা অনেস্টি না থাকলে হয় না। এই যে অনেস্টিটার জন্য মানুষ অনিক দত্তর এই ছবিটাকে কাছে টেনে নিয়েছে, এবং এই অনেস্টিটার জন্যই অনিক দত্ত আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন। সারা জীবন অনেস্টলি ছবি বানিয়ে গেছেন, সারা জীবন ভালো মন্দ মিশিয়ে যাই বানিয়েছেন, নিজে যেটা ভালোবেসেছেন বানাতে সেটা বানিয়েছেন। আঁতেল ছবিও বানাননি, আবার একেবারে লাড়েলাপ্পা ছবিও বানাননি। যেটা ভালোবেসেছেন, যেটা মনে হয়েছে, যেটা ফর্মুলা দেখেছেন সেই রকমভাবে ছবি বানাতে হবে, সেরকমও উনি মনে করেননি কোনো দিন। যেটা মনে হয়েছে বানিয়েছেন,
ওপেনলি যে সরকার যে সময়ে যেখানে আছে তাকে ক্রিটিসাইজ করেছেন এবং কারোর তাবেদারির ধার ধারেননি। এই কারণে অনিক দত্ত আমাদের মধ্যে অমর হয়ে থেকে যাবেন। সে ওনার 3টে ছবি ভালো লাগুক আর 10টা ছবি ভালো লাগুক। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। এবং এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর নিচে একটা বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে নিজের বুড়ো আঙুলটাকে ছুঁয়ে দেবেন আর চেনা জানা মানুষদের মধ্যে ছড়িয়ে দেবেন। আজকে অনিক দত্তকে নিয়ে এপিসোড। অনিক দত্তকে শ্রদ্ধা খুব ভালো থাকবেন।